নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সুবোধ ঘোষের লেখা গল্প প্রিয়ংবদা। তাহলে শুনতে থাকো। গল্পের নাম প্রিয়ংবদা। শুধু কথায় চিঁড়ে ভেজে না, ঠিক কথা। এবং কথা যদি শুকনো কথা হয় তবে তো কথাই নেই। চিঁড়ে ভেজা দূরের কথা, চিঁড়ে গুঁড়ো হয়ে যাবে। কিন্তু কবিতা সরকারের কথাগুলি কি সত্যই কতকগুলি শুকনো কথা? অফিসের স্টাফেরা প্রায় সকলেই বলাবলি করে এবং তাদের এই ধারণা যে যতই মিষ্টি কথা বলুক না কেন কবিতা সরকার, তাতে পরিমল চৌধুরীর মন ভিজবে না। কবিতা সরকারের কথাগুলি নেহাতি কতকগুলি তোষামোদের ঝংকার। কবিতা সরকারের হাসির শব্দটাও তাই। প্রায় 3 মাস হয়েছে পরিমল চৌধুরী অডিটর হয়ে এই অফিসে এসেছে। বড়জোর আর 3 মাস এখানে থাকবে, তারপরেই আবার দিল্লিতে হেড অফিসে চলে যাবে। অফিসের স্টাফের প্রায় সকলেরই মনে একটা সন্দেহ, এইবার প্রায় একটা বিশ্বাসে দাঁড়িয়ে গিয়েছে, দিল্লি ফিরে যাবার সময় পরিমল চৌধুরী একা ফিরবে না। এই অফিসেরই একটি মানুষকে সঙ্গে করে নিয়ে যাবে। সে মানুষটির নাম প্রীতিলতা রায়। কবিতা সরকারের মতো প্রীতিলতা রায়ও এই অফিসের হিসেবের কাজের একজন অ্যাসিস্ট্যান্ট। পরিমল চৌধুরীর দিল্লি ফিরে যেতে আর যে 3টি মাস বাকি আছে, বোধহয় সেই 3টি মাস শেষ হবার আগেই প্রীতিলতা রায়কে এই অফিসের ওই কাউন্টারের ছোট টেবিলটার কাছে বসে থাকতে আর দেখা যাবে না। দিল্লিতে হেড অফিসে বদলি হবে প্রীতিলতা? না, অফিসের স্টাফের প্রায় সকলেই জানেন তা নয়। পরিমল চৌধুরীর অফিসের সঙ্গে প্রীতিলতা রায়ের আর কোনো সম্পর্ক থাকবে না। পরিমলের জীবনেরই সঙ্গে প্রীতিলতার একটা সম্পর্ক হয়ে যাবে। পরিমলের সঙ্গে প্রীতিলতার বিয়ে হবে এবং দুজনেই একসঙ্গে দিল্লি চলে যাবে। কি আশ্চর্য! অফিসের স্টাফের প্রায় সকলেই যেটা অবধারিত সত্য বলে এরই মধ্যে বুঝতে পেরে গিয়েছে আর বিশ্বাস করে ফেলেছে, সেটা কবিতা সরকার বুঝতে পারে না আর বিশ্বাস করতেও পারছে না। বোধহয় ইচ্ছে করেই বুঝতে চায় না কবিতা সরকার, কারণ বিশ্বাস করতে ভালো লাগে না। এখনও একটা আশার মায়ায় মূঢ় হয়ে নিজেকে যেন এক অদ্ভুত বিশ্বাসের খুশিতে মাতিয়ে রেখেছে কবিতা। পরিমল চৌধুরীর চোখের দৃষ্টিকে আজ পর্যন্ত এক মুহূর্তের জন্য জয় করতে পারেনি যে কবিতা সরকার। সে কেন এত বড় আশা পোষণ করে তা সেই জানে। অফিসের স্টাফের প্রায় সকলেই জানে কবিতা সরকার একদিন এই বৃথা দুঃসাহসের প্রতিফল বেশ ভালো করেই পেয়ে যাবে। সাধ করে একটা অসম্ভবের সঙ্গে ভালোবাসার খেলা খেলতে যাওয়া যে যেচে অপমান ডেকে আনা, একটা শাস্তির কাছে অদৃষ্টকে ছেড়ে দেওয়া। কবিতা সরকারের কথা আর হাসির শব্দগুলি যেন চটুল বেহায়াপনার ঝংকার। পরিমল চৌধুরীর সঙ্গে কথা বলার সময় কবিতা সরকারের চোখের চাহনিও নীরবে ঝংকার দিয়ে আর কেঁপে কেঁপে হাসতে থাকে। কবিতা সরকারের জীবনের ইচ্ছা যেন ব্যাকুল হয়ে পরিমল চৌধুরীর বুকের উপর তখনই আছড়ে পড়বার জন্য ছটফট করছে। কবিতা সরকারের ভাবভঙ্গি দেখলে এরকম সন্দেহ না করে পারা যায় না। অথচ কবিতা সরকার নিজেই প্রতিদিন নিজের চোখে দেখতে পায় পরিমল চৌধুরী অফিসের 6 ঘন্টার মধ্যে অন্তত 3 বার নিজের ছোট কেবিনটার ভিতর থেকে বের হয়ে আসে, কারণে ও অকারণে প্রীতিলতার টেবিলের কাছে এসে দাঁড়ায়। আস্তে আস্তে কথা বলে পরিমল। সে কথার শব্দ এদিক ওদিক থেকে কিছুটা শোনা গেলেও সে কথার ভাব ও ভাষার কিছুই শুনতে পাওয়া যায় না, এবং খুবই বুঝতে পারা যায় শুধু অফিসের কাজের কথা নয়, অন্য কোনো কথা বলছে পরিমল। কিন্তু প্রীতিলতা শুধু মাথা ঝুঁকিয়ে টেবিলের উপরে রাখা লেজার বইয়ের দিকে তাকিয়ে থাকে। কখনো বা চেয়ারটাকে বাঁ দিকে ঘুরিয়ে এক মনে টাইপ করতে থাকে।
পরিমল চৌধুরীর কথাগুলি যেন শুনতেই পাচ্ছে না প্রীতিলতা। প্রীতিলতার চোখ মুখের নির্বাক প্রশান্তি এবং অটুট গম্ভীরতা লক্ষ্য করে তাই ধারণা করতে হয়। অফিসের স্টাফের প্রায় সকলেই নিজের নিজের চেয়ারে বসে এবং আর চোখের চাহনি একটু বিচলিত করে নিয়ে দেখতে থাকে। পরিমল চৌধুরীর চোখ মুখের ভাব আর ভঙ্গি কখনো আবেদনের মতো এবং কখনো বা নিবেদনের মতো করুণ হয়ে উঠছে, যেন একটা নিরেট বধিরতার কাছে গুনগুন করছে পরিমল চৌধুরীর জীবনের একটা আগ্রহ। কিন্তু এক একদিন বেশ স্পষ্ট দেখতে পাওয়া যায় পরিমল চৌধুরীর চোখ দুটো জ্বলজ্বল করছে, সারা মুখটা প্রসন্ন হয়ে উঠেছে। পরিমল চৌধুরীর জীবনের স্বপ্ন যেন একটা আশ্বাসের ছবি দেখতে পেয়েছে। কবিতা সরকার নিজেও তো এই দৃশ্য রোজই দেখতে পায়, তবু কবিতা সরকারের চোখে মুখে কোনো আক্ষেপের বেদনা অথবা বিষাদের চিহ্ন ফুটে উঠতে দেখা যায় না। কবিতা সরকার পরিমল চৌধুরীর সঙ্গে হেসে হেসে কথা বলছে, অথচ পরিমল চৌধুরীর চোখ দুটো অপলক হয়ে একটু দূরের সেই কাউন্টারের দিকে তাকিয়ে আছে, যেখানে কোনো দৃশ্যের দিকে একটা ভ্রুক্ষেপও না করে এক মনে কাজ করছে প্রীতিলতা। এমন ঘটনা চোখের উপরে দেখতে পেয়েও কবিতা সরকারের আশার আবেগ মুষড়ে পড়ে না, বরং হাসির ঝঙ্কার আরও একটু মিষ্টি করে দিয়ে এবং বেশ জোরে জোরে কথা বলে, আচ্ছা, আমি এখনই ফাইলটা আপনার ঘরে নিয়ে যাচ্ছি, তাহলেই দেখবেন যে। অফিসের দিনুবাবু মাঝে মাঝে এমন একটা কথা বলেন যা শুনে অফিসের স্টাফের প্রায় সকলেরই ধারণা বিশ্বাস এবং ইচ্ছার রকমটা এলোমেলো হয়ে যায়। দিনুবাবুর কথার মধ্যে একটা বেসুরো যুক্তি যেন সুর করে বেজে ওঠে। দিনুবাবু বলেন, গোরস গলি গলি ফিরে সুরা বৈঠল বিকায়। দুধ বেচতে হলে গলি গলি ঘুরতে হয় তো হয়, কিন্তু সুরা এক ঠাঁই বসে থেকেই বিক্রি হয়ে যায়। তবে কি কবিতা সরকারকেই দুধের সঙ্গে তুলনা করেছেন দিনুবাবু এবং প্রীতিলতা হলো সুরা? তা কেন হবে? কেমন করে হবে? প্রীতিলতা দেখতে সুন্দর ও শান্ত, একটু বেশি সুন্দর আর বেশি শান্ত। নিজের টেবিলের কাছে চুপ করে বসে থাকে আর নীরবে কাজ করে। প্রীতিলতা কোনো দিনও নিজের হাতে ফাইল নিয়ে অডিটর পরিমল চৌধুরীর কেবিনের ভিতরে যায়নি। মস্ত বড় বড় কাগজের শিট ভরে যখন গাদা গাদা হিসাবের অঙ্ক টাইপ করার কাজ আধ ঘন্টার মধ্যে শেষ করে ফেলে প্রীতিলতা, তখনও কাজের বাহাদুরি নেবার জন্য হিসাবের স্টেটমেন্ট নিজের হাতে তুলে নিয়ে পরিমল চৌধুরীর কেবিনের দিকে ব্যস্তভাবে ছুটে যায় না। এই হেন প্রীতিলতা সুরা হবে কেন? আর যে কবিতা সরকার যখন তখন বিনা কাজে পরিমল চৌধুরীর কেবিনের ভিতরে গিয়ে ঢুকছে এবং যত আজে বাজে কথা মিষ্টি করে বলছে, সে কবিতা সরকারকে দুধের মতো একটা সাদা ও শুদ্ধ উপকারের বস্তু বলে মনে করা হবে কেন? একমাত্র দিনুবাবু কবিতা সরকারের পক্ষে কথা টানেন, তাছাড়া স্টাফের প্রায় সকলেই প্রীতিলতার পক্ষে। কবিতা সরকারের চেহারাটা দেখতে কুৎসিত না হলেও সুন্দর নয় এবং প্রীতিলতার তুলনায় কিছুই নয়। আর গুণের কথা, সেদিক দিয়েও কবিতা সরকারের এমন কোনো সম্বল নেই যার জোরে প্রীতিলতাকে ছাড়িয়ে যাবার সাধ্যি হবে কবিতার। গত বছর এই অফিসের স্টাফ বেশ ঘটা করে রবীন্দ্র জয়ন্তী করেছিল এবং সেই উৎসবে দুজনেই গান করেছিল। কিন্তু কে না জানে কি চমৎকার গান গেয়েছিল প্রীতিলতা। প্রীতিলতার গান শেষ হবার পর কবিতা সরকারের গান শুনে উৎসবের আনন্দটা যেন মুখ টিপে কৌতুকের হাসি হেসে ফেলেছিল। কি আশ্চর্য! ওরকম একটা বাজে গলা নিয়ে গান গাইল কেন কবিতা সরকার? একটুও ভয় পেল না কবিতা? ভয় না থাকুক, লজ্জা বলেও তো একটা বস্তু আছে। প্রীতিলতার গানের পর কবিতা সরকারের পক্ষে কোনো গান আর না গাওয়াই উচিত ছিল।
কিন্তু একটা গান নয়, পরপর 3টে গান গেয়েছিল কবিতা, এবং সেই সময় উৎসবের আসর প্রায় অর্ধেক শূন্য হয়ে গিয়েছিল। কিন্তু আর কিছুদিন পরে আর একটা উৎসবের সময় একটু সাবধান হয়ে গিয়েছিল কবিতা। বোধহয় নিজের যোগ্যতার সীমা সম্বন্ধে একটু সচেতন হবার মতো কাণ্ডজ্ঞান পেয়েছিল। প্রবীণ অডিটর মিস্টার রাও রিটায়ার করে চলে গেলেন। তাকে স্টাফের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা করা হয়েছিল। সে অনুষ্ঠানে প্রীতিলতা একাই গান করেছিল। স্টাফের কেউ কেউ মুখ টিপে হাসি লুকিয়ে কবিতা সরকারকে অনুরোধ করেছিল, আপনার অন্তত গোটা 5 গান হলে। কোনো উত্তর না দিয়ে কবিতা সরকার হাসি মুখে শুধু মাথা নেড়ে আপত্তি জানিয়েছিল, এবং দীনুবাবু একটু খুশি হয়ে আড়ালে আড়ালে স্টাফের সেই সব কৌতুকীদের উল্টে ঠাট্টা করেছিলেন। কেমন জব্দ, কবিতা সরকারকে যত বোকা বলে মনে করো তত বোকা সে নয়। কিন্তু স্টাফের প্রায় সকলেই তবু মনে করে বোকা বই কি কবিতা সরকার, নইলে প্রীতিলতার সঙ্গে প্রতিযোগিতা করবার সাহস করে কেন? গান গাইতে গিয়ে আক্কেল হয়েছে ঠিকই, কিন্তু পরিমল চৌধুরীর ভালোবাসা পাওয়ার জন্য যেসব কাণ্ড করছে কবিতা, তাতে মনে হয় পরিণাম এখনও কল্পনা করতে পারছে না। আক্কেল হবে একদিন, শিগগির হবে, খুব সম্ভব আর 3 মাসের মধ্যেই হয়ে যাবে। মনে মনে প্রীতিলতাকে ভালোবাসে পরিমল, এই সত্যের প্রমাণ প্রতিদিন 5 বার দেখতে পেয়েও কেন নিজেকে এখনও সামলে ফেলছে না কবিতা? রূপের অভাব এবং গুণের অভাব যেন শুধু কতকগুলি মিষ্টি কথা আর হাসির ঝঙ্কার দিয়ে পুষিয়ে দিতে চায় কবিতা। শুধু পরিমল চৌধুরীর গায়ে পড়ে বাচালতা করে করে প্রীতিলতার সঙ্গে প্রতিযোগিতা করছে কবিতা সরকার। বুঝতেও পারে না যে ওর ওইসব মিষ্টি মিষ্টি মুখরতাকে নিতান্ত শুকনো কথার অসার মুখরতা বলে মনে করে পরিমল চৌধুরী। এই 3 মাসের মধ্যে ভুলেও কোনো দিন কবিতা সরকারের টেবিলের কাছে এসে দাঁড়ায়নি পরিমল। কোনো দিন বেয়ারাকে পাঠিয়ে কবিতা সরকারকে কোনো কাজের বা প্রশ্নের জন্য নিজের কেবিনে ডেকে পাঠায়নি। মাঝে কিছুদিন খুব ভালো করে আর স্টাইল করে সাজসজ্জা চালিয়েছিল কবিতা। প্রীতিলতার সাজসজ্জায় বেশ সুন্দর শৌখিনতা সব সময় রঙিন হয়ে ঝলমল করে। সুতরাং স্টাফের প্রায় সকলেরই ধারণা হয়েছিল প্রীতিলতার সাজসজ্জার স্টাইল আর ঝলমলে রঙিনতার সঙ্গেও প্রতিযোগিতা করার জন্য মেতে উঠেছে কবিতা। কিন্তু শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয়েছে কবিতা, আক্কেল হয়েছে। কবিতা সরকারের সেই সব রঙিন ঝলমলে সাজ পরিমল চৌধুরীর চোখের উপর যেন একটা ছায়াও ফেলতে পারেনি। কোনো মুহূর্তেও একটু উৎসুক হয়ে বা বিস্মিত হয়ে কবিতা সরকারের স্টাইলের সাজ লক্ষ্য করেনি পরিমল চৌধুরী, মুগ্ধ হওয়া তো দূরের কথা। অথচ নিজের কানে শুনতে পেয়েছে কবিতা প্রীতিলতার টেবিলের কাছে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে পরিমল, আপনার এই শাড়িকেই বোধহয় বালুচর শাড়ি বলে, কি চমৎকার। সেই রকমই নির্বিকার প্রসন্নতায় গম্ভীর হয়ে থেকে শুধু আস্তে একটু মাথা নেড়ে জানিয়ে দেয় প্রীতিলতা, না। কি বললেন? এইবার কথা বলে প্রীতিলতা, বালুচর নয়। প্রীতিলতার চোখে যেন সুন্দর একটা গর্বের তৃপ্তি ঝিকমিক করে হাসছে। অডিটর পরিমল চৌধুরীর সেই আবেদনময় মুখের দিকে যেন একটা সূক্ষ্ম করুণা দৃষ্টি তুলে তাকিয়ে থাকে প্রীতিলতা। আর কবিতা সরকার তার সাজের শাড়িটার দিকে ব্যথিত অথচ তীব্র একটা ভ্রুকুটি হেনে তাকিয়ে থাকে। এটাই তো বালুচর শাড়ি। প্রীতিলতা যে শাড়িটা পরেছে সেটা একটা সাধারণ মাদ্রাজি তাঁতের শাড়ি, কিন্তু পরিমল চৌধুরীর চোখ দুটো বালুচর দেখবার আশায় মুগ্ধ হয়েও দেখতে পাচ্ছে না যে কত কাছে ঝলমল করছে একটা বালুচর। তারপর আর নয়, পরাজয় স্বীকার করেছে কবিতা সরকার। তারপর থেকে যত সাদামাটা কালো পেরে মিলের শাড়িতে সেজে অফিসে আসে কবিতা সরকার,
এখন সম্বল শুধু কথা, তোষামোদের মতো ভাষা আর যখন তখন মিষ্টি হাসির ঝঙ্কার। শুধু মিষ্টি কথার জোরে রূপের অভাব আর গুণের অভাব ঢাকা দিয়ে পরিমল চৌধুরীর মনের কাছে মিষ্টি হয়ে উঠবার এক ভয়ানক তপস্যা শুরু করেছে কবিতা সরকার। স্টাফের প্রায় সকলেই রাগ করে। এটা কবিতা সরকারের পক্ষে নিতান্ত একটা হীনতা নয় কি? অডিটর বেচারাকে উদ্ভ্রান্ত করবার জন্য এই কেমন বিশ্রী চক্রান্তের মতো একটা কাণ্ড করে চলেছে কবিতা সরকার। প্রীতিলতার দিকে মন পড়েছে পরিমলের, এবং প্রীতিলতাও এতে অখুশি হয়েছে বলে মনে হয় না। তবে আর কেন? পরিমল এবং প্রীতিলতার সম্পর্কের উপর এরকম উপদ্রব করা কবিতা সরকারের পক্ষে মোটেই উচিত হচ্ছে না। দীনুবাবু বলেন, উচিত কি অনুচিত সেটা তোমরা বুঝবে কি করে? তার মানে? দীনুবাবু, পরিমল চৌধুরীকে যদি মনে মনে ভালোবেসে থাকে, যদি ভালোবাসতে ইচ্ছে করে থাকে কবিতা সরকার, তবে বেচারা একটু চেষ্টা চরিত্র না করে থাকবেই বা কেমন করে? কিন্তু পরিমলকে ভালোবাসে কেন কবিতা সরকার? কোন অধিকারে? দীনুবাবু হাসেন। ভালোবেসে ফেলেছে এই অধিকারে। স্টাফের প্রায় সকলেই একটু বিরক্ত হয়ে উঠেছে। অফিসটা যে প্রজাপতির অফিস হয়ে উঠল, দিনের পর দিন এসব কাণ্ড চোখে দেখতে আর ভালো লাগে না। তাড়াতাড়ি একটা হেস্তনেস্ত হয়ে যাওয়া উচিত। কিন্তু হেস্তনেস্ত হতে এত দেরি বা হচ্ছে কেন? এটাও যে একটা রহস্যের ব্যাপার। প্রীতিলতা কি এখনো মন স্থির করেনি? কিংবা প্রীতিলতার কি এখনো বুঝতে বাকি আছে যে প্রীতিলতার কাছে পরিমল চৌধুরীর জীবন একটা আশ্বাস আশা করতে শুরু করে দিয়েছে? সন্দেহ হয় এখনো হয়তো হ্যাঁ বলেনি প্রীতিলতা। মাঝে মাঝে সত্যি মনে হয় প্রীতিলতার সুন্দর মুখটা যেন বিজয় গর্বে জলজলে হয়ে রয়েছে। অডিটর পরিমল চৌধুরীর মতো মানুষ মুগ্ধ হয়ে গিয়েছে, ব্যাস। তারপর প্রীতিলতার এই শান্ত চোখ মুখের আর মনের যেন কর্তব্য নেই। দীনুবাবুও মাঝে মাঝে অদ্ভুত কথা বলেন। আমি একটা খবর পেয়েছি। কি? দীনুবাবু, প্রীতিলতার মামার সঙ্গে আমার বেশ ঘনিষ্ঠতা আছে। তাতে হয়েছে কি? দীনুবাবু, প্রীতিলতার মামাকে জিজ্ঞাসা করেছিলাম প্রীতিলতার বিয়ে হবে বলে কোনো খবর তিনি পেয়েছেন কিনা। কি বললেন তিনি? দীনুবাবু, তিনি বললেন না, এইরকম কোনো খবর তিনি পাননি। প্রীতিলতার মার কাছ থেকে তিনি শুনেছেন এখন বিয়ে করবার কোনো ইচ্ছে নেই প্রীতিলতার। কিন্তু এদিকে যে এসব কাণ্ড চলেছে তার কি হবে? দীনুবাবু হাসেন। আর 3 মাসের মধ্যে একটা কিছু না কিছু হয়েই যাবে। আর 3 মাসের মধ্যেই হেস্তনেস্ত হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। অডিটরের কাজ শেষ করে পরিমল চৌধুরী আবার দিল্লি ফিরে যাবে। স্টাফের প্রায় সকলেরই মনের ধারণা ও বিশ্বাস এই দুটি পরিণামের একটি অবধারিত বলে স্বীকার করে নিয়েছে। কিন্তু কবিতা সরকার যেন এক পরম নিশ্চিন্ততায় মুগ্ধ হয়ে রয়েছে, যেন অনন্তকাল পর্যন্ত এই অফিসের ওই কেবিনের ভিতর ঢুকে পরিমল চৌধুরী নামে 1000 টাকা মাইনের একটা মানুষের কাছে কারণে অকারণে শুধু ঝংকার দিয়ে হাসবে আর কথা বলবে কবিতা সরকারের জীবন। কবিতা সরকারের বাচালতায় একটুও বিরক্ত হয় না পরিমল চৌধুরী। চায়ের সময় যখন এসে পড়ে কিংবা পার হয়ে যায়, তখন কবিতা সরকার নিজেই একবার হন্তদন্ত হয়ে ছুটে এসে পরিমলের কেবিনে ঢোকে। কিছু মনে করবেন না, আপনার চায়ের সময় হয়ে গিয়েছে, শুধু এটুকু বলবার জন্যই এসেছি। ঘড়ির দিকে তাকিয়ে পরিমল চৌধুরী বলে, ও ধন্যবাদ। মস্ত বড় একটা হিসাবে টাইপ করা স্টেটমেন্ট হাতে নিয়ে মাঝে মাঝে পরিমল চৌধুরীর টেবিলের গা ঘেঁষে দাঁড়িয়ে আর ছটফট করে কথা বলতে থাকে কবিতা সরকার। দেখুন তো কোনো ভুল আছে কি না? না, কোনো ভুল নেই বলেই তো মনে হচ্ছে। কবিতা,
এইসব কাজে প্রীতিলতার একটুও ভুল হয় না। পরিমলের চোখের চাহনি দীপ্ত হয়ে ওঠে। হ্যাঁ, আশ্চর্য, কোনো দিন সামান্য ভুল হতেও দেখলাম না। খিলখিল করে হেসে ওঠে কবিতা সরকার। কিন্তু এসব আমারই কাজ। পরিমল: তার মানে? আমি তো এসব কাজের ফাইল প্রীতিলতা রায়ের কাছে পাঠিয়ে থাকি। কবিতা: হ্যাঁ ঠিকই, কিন্তু প্রীতিলতা আবার আমার কাছেই সেগুলি পাঠিয়ে দেয়। এসব ঝঞ্ঝাট আমিই ভুগি। হো হো করে হেসে ওঠে পরিমল। মজার ব্যাপার, প্রীতিলতা রায় কি এখন? কবিতা: কি? পরিমল: অফিসে এখনও আছেন বোধহয়, চলে যাননি বোধহয়। বলতে বলতে উঠে দাঁড়ায় পরিমল এবং কেবিন ছেড়ে বাইরে এসে দূরের কাউন্টারে প্রীতিলতার সেই সুন্দর মুখটার দিকে তাকিয়ে থাকে। তারপরে এগিয়ে গিয়ে প্রীতিলতার টেবিলের কাছে দাঁড়ায়। আহ, যেন হঠাৎ অলস ও ক্লান্ত হয়ে এবং একটা জ্বালাময় দীর্ঘশ্বাসের বাতাস বুকের ভিতরে টানতে টানতে নিজের টেবিলের দিকে চলে যায় কবিতা। কিন্তু ক্ষণিকের বিষাদ মাত্র। কবিতা সরকারের আশার আবেগ হঠাৎ একটা হোঁচট খেয়েছে, একটু ব্যথা লেগেছে, এই মাত্র। কিন্তু ব্যথা ভুলে যাবার মতো ভয়ানক একটা জোর যেন কবিতা সরকারের বুকের ভিতরে আছে। পরের দিন আবার ঠিক এই রকমের কোনো একটা অজুহাত নিয়ে পরিমল চৌধুরীর ঘরের ভিতরে ঢুকে খিলখিল করে হেসে ওঠে কবিতা সরকার। কী ব্যাপার? হাসি মুখ তুলে আর কলম থামিয়ে প্রশ্ন করে পরিমল। কবিতা বলে, আপনার বয় বললে আপনি আর চা খাবার কিছুই খাননি। পরিমল: আপনি জিজ্ঞাসা করেছিলেন নাকি? কবিতা: রোজই জিজ্ঞাসা করি। পরিমল: মজার ব্যাপার। কবিতা হাসে। মজার ব্যাপার ঠিকই, কিন্তু চা খাবার খেলেন না কেন? পরিমল: ওই একঘেয়ে রুটি পুডিং আর চা রোচে না। কবিতা: বলেন তো, আমি একটা কাজ করতে পারি। কি? আমি একটা লিস্ট তৈরি করে দিচ্ছি, কোন দিন কোন খাবার আসবে। ধরুন সোমবারে শুধু ফল আর চা, মঙ্গলবারে আলু ঘুগনি, ডিম আর টমেটোর স্যালাড, বুধবারে... চেঁচিয়ে হেসে ওঠে পরিমল। তবে দিন একটা লিস্ট করে। হ্যাঁ, একবার প্রীতিলতা রায়কে জিজ্ঞেস করলে হয়। কি জিজ্ঞাসা করবেন? উনি কি রোজই একঘেয়ে চা আর বিস্কুট খাওয়া পছন্দ করেন? সত্যি ব্যস্তভাবে উঠে দাঁড়ায় পরিমল এবং হাসতে হাসতে এগিয়ে গিয়ে প্রীতিলতার টেবিলের কাছে দাঁড়ায়। চুপ করে দাঁড়িয়ে থাকে কবিতা এবং দেখতে থাকে কি চমৎকার ঢলঢলে একটা গর্বের চাহনি তুলে বিজয়িনীর মতো ভঙ্গি করে পরিমল চৌধুরীর মুখের দিকে তাকিয়ে মাথা নাড়ছে প্রীতিলতা। কি বলতে চায় প্রীতিলতা? প্রীতিলতারই টেবিলের নিকট দিয়ে যেতে যেতে যে কথা শুনতে পায় কবিতা সরকার, তা থেকে এটুকু বুঝতে পারা যায় যে পরিমল চৌধুরীকে এখনও কি যেন স্পষ্ট করে বলে দিতে পারছে না প্রীতিলতা। এখনও যেন সময় চাইছে প্রীতিলতা। কেন? আমার প্রস্তাবটা কি খারাপ? পরিমল চৌধুরীর মুখের হাসি আর ভাষা যেন একটু কাতর হয়ে প্রীতিলতার সুন্দর মুখের অবিকার প্রশান্তি একটু বিচলিত করে দিতে চেষ্টা করছে। কিসের প্রস্তাব? হঠাৎ থমকে দাঁড়িয়ে দূরের একটা আলমারির দিকে তাকিয়ে শাড়ির আঁচল ধরে মিছিমিছি টানাটানি করে কবিতা। পরিমল চৌধুরীর এই কাতর নিবেদনের শব্দ সহ্য করতে গিয়ে কবিতা সরকারের কান দুটো যেন তপ্ত রক্তচ্ছটার জ্বালা লেগে লাল হয়ে ওঠে। কবিতা সরকারের অদৃষ্ট যেন একটা নিষ্ঠুর বিদ্রূপের হাতে কানমোলা খেয়ে হতভম্ব হয়ে গিয়েছে। প্রীতিলতা বলে, আপনার প্রস্তাব ভালো, কিন্তু... আর কিছু বলে না প্রীতিলতা। কিন্তু কি আশ্চর্য, প্রীতিলতার এই কিন্তুময় অনাগ্রহের ঘোষণা শুনেও
পরিমল চৌধুরীর চোখ দুটো জ্বলে ওঠে না। মুগ্ধ হয়ে তাকিয়ে শুধু দেখতে থাকে পরিমল চৌধুরী। সেজার বইয়ের ওপর মাথা ঝুঁকিয়ে দিয়ে কি চমৎকার একটা ঢলঢলে গৌরবের শোভার মতো সুন্দর মুখটাকে একটুখানি হেলিয়ে দিয়ে বসে আছে প্রীতিলতা। পরিমল বলে, আমি তাহলে বয়কে বলে দিই, যখন আমার খাবার আসবে তখন সেই সঙ্গে আপনারও খাবার। প্রীতিলতা মুখ না তুলেই উত্তর দেয়, না। পরিমল, কেন মিস রায়? প্রীতিলতা, এখন না, এখন কিছু বলতে পারছি না, মাপ করবেন। মাপ চাইছে প্রীতিলতা, কিন্তু মাপ চাইবার কি দৃপ্ত ভঙ্গি, যেন ভক্তের স্তাবকতাকে করুণা করছে প্রীতিলতা। কিন্তু হেসে ওঠে কবিতা সরকারের মুখটা। পরিমল চৌধুরীর নিবেদন এখনও একেবারে পাগল হয়ে যায়নি। এখনও প্রীতিলতার ইচ্ছার দুয়ারে এসে শুধু ধর্ণা দিচ্ছে পরিমল, এবং এখনও প্রীতিলতাকে সে কথা বলে ফেলতে পারেনি পরিমল, যে কথা বলে ফেলবার পর প্রীতিলতার সুন্দর মুখটা চরম জয়ের সুখে আরও রঙিন হয়ে এই অফিস ঘর ছেড়ে বাড়ি চলে যাবে। তারপর ছুটি নেবে প্রীতিলতা, এবং তার কয়েকদিন পরেই এক গাদা রঙিন খামের চিঠি এই অফিস ঘরের টেবিলে টেবিলে ছড়িয়ে পড়ে সারা অফিসের মানুষগুলিকে এই সত্য জানিয়ে দেবে যে প্রীতিলতার জয় হয়েছে। অডিটর পরিমল চৌধুরীর সঙ্গে প্রীতিলতা রায়ের বিয়ে, এবং তার কিছুদিন পরেই পরিমলের সঙ্গে দিল্লি চলে যাবে প্রীতিলতা। কিন্তু সে প্রস্তাব নয়। যাক, হাঁপ ছাড়ে কবিতা সরকারের আতঙ্কিত বুকটা। কিন্তু নিজের টেবিলের কাছে এসে আবার কাজে মন দিতে গিয়ে যেন মনটাকেই খুঁজে পায় না কবিতা সরকার। বুকের ভিতরে হাঁপাচ্ছে আর হাঁসফাঁস করছে এক গাদা ক্লান্ত নিঃশ্বাসের ভার। কিন্তু বেশিক্ষণ নয়। কবিতা সরকারের অন্তরাত্মা যেন আহত হলেই আরও বেশি উদ্দাম হয়ে ওঠে। কবিতা সরকারের সম্বলবিহীন স্বপ্ন, বারবার হতাশ হওয়া আর আঘাত পাওয়া আশা যেন প্রচণ্ড এক অহংকারের জেদে আবার মরিয়া হয়ে ওঠে। হার মানতে চায় না কবিতা সরকারের প্রাণ। যখন তখন এবং কারণে অকারণে পরিমল চৌধুরীর কেবিনে ঢুকে বাচালতা করে আসবার প্রতিদিনের অভ্যাস তবুও ছাড়তে পারে না। ওই কেবিনটার বিরুদ্ধে একটা অভিমান করবারও যেন শক্তি নেই কবিতা সরকারের। উটের কাছে কাঁটা গাছের স্বাদ যেমন, কবিতা সরকারের কাছে পরিমল চৌধুরীর কেবিনের নিভৃতটা বোধহয় তেমনই একটা স্বাদের স্বর্গ। না গিয়ে থাকতে পারে না কবিতা সরকার। যেদিন ব্যাংকের লোকগুলি একটানা 5 ঘন্টা হিসাবে লড়াই সেরে পরিমল চৌধুরীর কেবিন থেকে বের হয়ে চলে গেল, সেদিন হঠাৎ একটা ব্যাপার। কি ব্যাপার? পরিমল চৌধুরীর বেয়ারা কেবিনের ভিতর থেকে আতঙ্কিতের মতো হন্তদন্ত হয়ে ছুটে আসছে কেন? এত বড় অফিস ঘর, এত লোক কাজ করে, কিন্তু কারো দিকে না তাকিয়ে শুধু কবিতা সরকারের মুখ লক্ষ্য করে কবিতা সরকারের টেবিলের দিকে ছুটে আসছে বেয়ারা। কি হলো? কবিতা সরকারও হঠাৎ লেখা বন্ধ করে আর উদ্বিগ্ন হয়ে তাকিয়ে থাকে। সারা অফিস ঘরে একটা উদ্বেগময় ব্যস্ততার সাড়া পড়ে যায়। বেয়ারা এসে কবিতা সরকারের কাছে বিড়বিড় করে কি একটা কথা বলতেই পরিমল চৌধুরীর কেবিনের দিকে ছুটে চলে গেল কবিতা সরকার, এবং তারপরে সকলেই। বেয়ারা বলে, সাহেব দুহাতে মাথা টিপে ধরে টেবিলে ঝুঁকে পড়েছেন আর ছটফট করছেন। কেবিনের ভিতরে ভিড়ের প্রবেশ দেখেই আশ্চর্য হয়ে চমকে ওঠে পরিমল চৌধুরী। কি ব্যাপার, আপনারা সবাই এত ব্যস্ত হয়ে? কিন্তু কবিতা সরকার ততক্ষণে এবং এতগুলি মানুষের চোখের সামনেই একেবারে সীমাহীন তোষামোদ আর বেহায়াপনার আবেগে যেন মাতাল হয়ে উঠে একটা কাণ্ড করে ফেলে। রুমাল জলে ভিজিয়ে পরিমল চৌধুরীর কপালটাকে বারবার মুছে দিতে থাকে কবিতা সরকার। পরিমল বলে, থাক থাক, এমন কিছু কষ্টের ব্যাপার নয় যে। কবিতা সরকার ভ্রুকুটি করে এবং শাসানির সুরে প্রায় চেঁচিয়ে ওঠে, চুপ করুন আপনি,
পরিমল হাসে। হঠাৎ মাথাটা কেমন যেন কটমট করে জ্বলে উঠল। কাল ভালো ঘুম হয়নি, তাই বোধ হয়। থাক, এইবার ছেড়ে দিন। কবিতা সরকারের চোখ দুটো যেন কেঁপে ওঠে। ছেড়ে দিতে পারি ঠিকই, কিন্তু আপনার কি কোনো ক্ষতি হচ্ছে? পরিমল: না, ক্ষতি হবে কেন? বরং সত্যি কথা বলতে হয়, মাথার জ্বালাটা এরই মধ্যে অনেকখানি ঠান্ডা হয়ে এসেছে। সত্যি কবিতা সরকারের ভেজা রুমালের ছোঁয়া পেয়ে পরিমল চৌধুরীর চোখ দুটো যেন ঘুমের স্বাদ পেয়ে আস্তে আস্তে বুজে আসছে। কেবিনের ভিতরের ভিড়টা আস্তে আস্তে ফাঁকা হতে থাকে এবং যখন ফাঁকা হয়ে গেল তখন কবিতা সরকারের মুখের দিকে তাকিয়ে হঠাৎ ব্যস্তভাবে প্রশ্ন করে ওঠে পরিমল, প্রীতিলতা রায়ও এসেছিল মনে হচ্ছে? কবিতা বলে, না, আসেনি। ঠিক কথা, একমাত্র প্রীতিলতা ছাড়া আর সকলেই বেয়ারার উদ্বেগ বার্তা শুনে উদ্বিগ্ন হয়েছে আর ছুটে এসেছে। ছুটে আসেনি শুধু একজন, সে ওই প্রীতিলতা রায়। এখনও নিজের টেবিলের কাছে সে এক মনে টাইপ করছে। সেই শান্ত ও সুন্দর মুখটা ঢলঢল করছে। কবিতা সরকারের হাতের ভেজা রুমাল কবিতা সরকারের হাতেই ছিল। কবিতার হাতের সেই রুমালের দিকে তাকিয়ে ব্যস্তভাবে বলে ওঠে পরিমল, ধন্যবাদ। তারপরেই কেবিন ছেড়ে বের হয়ে আস্তে আস্তে হেঁটে প্রীতিলতার টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো পরিমল। হঠাৎ সামান্য একটা মাথার যন্ত্রণা করে। অফিসের এতগুলি মানুষকে ট্রাভেল দিয়ে, আপনি শুনেছেন তো মিস রায়? প্রীতিলতা হাসে, হ্যাঁ শুনেছি। কবিতা সরকারও শুনতে পায় কত স্পষ্ট করে এবং কি অদ্ভুত ভঙ্গি করে কথা বলছে প্রীতিলতা। শুনেছে, তবু ছুটে যায়নি প্রীতিলতা। এবং প্রীতিলতার জীবনের এই ভয়ঙ্কর অহংকারের গুঞ্জন আর হাসির শব্দ কত মুগ্ধ হয়ে শুনছে পরিমল চৌধুরী। কবিতা সরকারের আশার সব জেদ একটা পাঁজর ভাঙা বেদনার চাপে মরমর করে ভেঙে গুঁড়ো হয়ে যায়। না, এমন মিথ্যা সংগ্রাম সহ্য করবার কোনো অর্থ হয় না। মাথা হেঁট করে এবং চরম পরাজয়ের শ্রান্তিটাকে যেন ঢোক গিলে লুকিয়ে ফেলতে ফেলতে নিজের টেবিলের কাছে এসে চেয়ারের উপর ধপ করে বসে পড়ে কবিতা সরকার। এবং আর 3টা দিন পার হতে না হতেই স্টাফের প্রায় সকলেই একেবারেই নিঃসন্দেহ হয়ে বুঝতে পেরে হেসে ফেলে। এইবার হার স্বীকার করেছে কবিতা সরকার। পরিমল চৌধুরীকে দেখলেই আর কলকল করে হেসে ওঠে না কবিতা সরকার। যখন তখন এবং কারণে অকারণে পরিমল চৌধুরীর কেবিনের ভিতরে ঢুকে বাচালতাও করে না। কি অদ্ভুত ব্যাপার! 3 দিনের মধ্যে একবারও পরিমল চৌধুরীর কেবিনে যায়নি কবিতা সরকার। পরিমল চৌধুরীর আসার জীবনে কোনো পরিবর্তন এই 3 দিনের মধ্যে হয়েছে বলে মনে হয় না। দিনের মধ্যে অন্তত 5 বার নিজেই এসে প্রীতিলতার টেবিলের সামনে দাঁড়িয়ে আর হেসে হেসে কি কথা বলে চলে যায় পরিমল চৌধুরী। এই পরিমল চৌধুরীর এই আকুলতার নিবেদন শুনে শুনে প্রীতিলতার মুখটা ঠিক তেমনই শান্ত ও সুন্দর হয়ে ঢলঢল করতে থাকে। কিন্তু তার পরের দিন প্রীতিলতার টেবিলের কাছ থেকে যেতে যেতে হঠাৎ একবার থমকে দাঁড়ায় পরিমল চৌধুরী। অফিস ঘরের চারদিকে তাকিয়ে পরিমলের চোখ দুটো কি যেন খুঁজতে থাকে। তারপরেই ব্যস্তভাবে হেঁটে নিজের কেবিনের দিকে চলে যায় পরিমল। তারপরের দিন প্রীতিলতার টেবিলের কাছে দাঁড়িয়ে কথা বলতে বলতে হঠাৎ অন্যদিকে মুখ ফিরে তাকিয়ে ফেলে পরিমল। ওই সেই কাউন্টারের দিকে, যেখানে নিজের কাজের টেবিলে বসে এক মনে লেখালেখি করছে কবিতা সরকার। পরিমল চৌধুরীর অডিটের কাজ শেষ হতে আর মাত্র 1টি মাস বাকি আছে। যেদিন থেকে ঠিক 1টি মাস পরে পরিমল চৌধুরীকে দিল্লি চলে যেতে হবে।
সেদিন হঠাৎ কেবিনের ভিতর থেকে বের হয়ে এসে দরজার কাছেই থমকে দাঁড়িয়ে থাকে পরিমল চৌধুরী। যেন হঠাৎ চমকে উঠেছে পরিমলের কেবিনের বাচালতাহীন নীরব ও গম্ভীর বাতাস। কেবিনের দরজার কাছে দাঁড়িয়ে একেবারে বেহায়ার মতো অপলক চোখ তুলে কবিতা সরকারের কাউন্টারের দিকে তাকিয়ে থাকে পরিমল চৌধুরী। আর 7টা দিন পর অফিসের স্টাফের প্রায় সকলেই চমকে ওঠে। এ কি ব্যাপার? দীনুবাবু বলেন, কি হলো? কই, প্রীতিলতার টেবিলের কাছে গিয়ে আর দাঁড়িয়ে থাকে না কেন পরিমল চৌধুরী? প্রীতিলতার সুন্দর মুখের দিকে ভক্তের মতো একবার না তাকাতে পারলে যে পরিমল চৌধুরীর প্রাণ। হ্যাঁ, যে পরিমল চৌধুরীর প্রাণটা প্রীতিলতার সুন্দর মুখের শোভা একবার কাছে এসে দেখে না যেতে পারলে হেসে উঠতে পারত না, সেই পরিমল চৌধুরী যেন তৃষ্ণার্ত হয়ে, একটু করুণ হয়ে এবং বোধহয় বেশ একটু ভয়ে ভয়ে কবিতা সরকারের গম্ভীর মুখের দিকে লক্ষ্য রেখে কেবিনের দরজার কাছে দাঁড়িয়ে আছে। কবিতা সরকারের বাচালতা আর হাসির ঝঙ্কার শুনতে না পেয়ে যেন কাতর হয়ে ছটফট করছে পরিমল চৌধুরীর বুকটা। তা না হলে বারবার এরকম ছটফট করে কোটের বুকের বোতামগুলিকে বারবার টানাটানি করে কেন পরিমল চৌধুরী? তার পরের দিন অফিসের স্টাফের প্রায় সকলেই দেখতে পেয়ে চমকে ওঠে। একটা ফাইল হাতে নিয়ে আস্তে আস্তে হেঁটে সোজা একেবারে কবিতা সরকারের টেবিলের কাছে গিয়ে দাঁড়িয়েছে পরিমল চৌধুরী। পরিমল চৌধুরীর চোখের চাহনিতে যেন একটা আবেদন করুণ হয়ে ফুটে উঠেছে। একটু আশ্চর্য হয়ে এবং গম্ভীর মুখ নিয়ে পরিমলের মুখের দিকে কবিতা সরকার চোখ তুলে তাকাতেই পরিমল বলে, এই ফাইল দেখে শেষ 3 মাসের পারচেজের হিসাবটা 3 কপি টাইপ করে দেবেন এখনই। চমকে ওঠে কবিতা সরকার। বোধহয় চোখের একটা ছলছল সজলতার বেহায়াপনা লুকিয়ে ফেলবার জন্য মাথা হেঁট করে। আর পরিমল চৌধুরী কোনো কথা না বলে শুধু 2 চোখ অপলক করে পিপাসিতের মতো কবিতা সরকারের সেই মুখের দিকে তাকিয়ে থাকে। বলুন না, আপনি কথা বলছেন না কেন? আপনার আপত্তি আছে কি? পরিমলের গলার স্বরও ছটফট করে ওঠে। কবিতা সরকার বলে, একটুও আপত্তি নেই। স্টাফের প্রায় সকলেই একসঙ্গে আশ্চর্য হয়ে মুখ ঘুরিয়ে দীনুবাবুর দিকে তাকায়। সকলের চোখে যেন একটা নীরব প্রশ্ন ছটফট করছে। এ কি ব্যাপার দীনুবাবু? এ কি হলো? দীনুবাবু একটুও আশ্চর্য না হয়ে এবং প্রসন্নভাবে একটা হাই তুলে হেসে ফেলেন। যা হবার ছিল তাই হলো। এতক্ষণ শুনলে সুবোধ ঘোষের লেখা গল্প প্রিয়ংবদা। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।